কয়েকটা বিষয়ে কথা বলবো। মূলত ১ম এ শুরু করি আরকি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে অবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন অপরাধ দমনে রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করা ঠিক হবে না। মানে অন্তর্বর্তী সরকারের সময় থেকেই শুনছি এই রাতারাতি আশা করা ঠিক হবে না। এই রাতটা আসলে কবে কাটবে মনে হচ্ছে? আহ আসলে সত্যিকার অর্থে কি আইন শৃঙ্খলা পরিস্থিতি রাতারাতি ঠিক হবে না বলা মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। হ্যাঁ। আহ, ধরেন আপনি অন্তর্বর্তীকালীন সরকারের সময়কালীন সময় থেকে তো শুনেছেন এটা। হুম, হুম, এটা তো একটা খুব আমরা তো একটা ম্যাসাকারের মধ্যে দিয়ে গিয়েছি, তাই না? মানে নিশ্চয়ই। পুলিশের ফোর্সের মধ্যে যেই ধরনের একটা সাহস ছিল পুলিশের মধ্যে, আমি যদি ভুল না করি এখন পর্যন্ত ওইভাবে কতজন পুলিশ সদস্য আসলে 5th অগস্টের পরে আহত নিহত হয়েছেন, তাদের সাথে কি হয়েছে, এমনকি তাদের সাথে কি হয়েছে সেটিও কিন্তু কোনো রাষ্ট্রীয় ফোর্স বলেন বা কোনো ইন্টারন্যাশনাল ফোর্স বলেন, এগুলো কিন্তু কোনো ডেটা আমাদের কাছে নেই। কেমন? কাজেই পুলিশ যে একটা ট্রমাটিক এক্সপিরিয়েন্সের মধ্যে দিয়ে পুলিশও যে গিয়েছে, এবং এখানে পুলিশ কিন্তু কোনো ব্যক্তি না। দেখেন, ইনি ব্যক্তির ট্রমা এক জিনিস, আর একটা ইনস্টিটিউশনাল ট্রমা কিন্তু ভিন্ন জিনিস। ইনস্টিটিউশনাল ট্রমা যখন হয়ে যায় এবং সেটাকে যদি আমি ফিক্স অন না করি, তার যে কনসিকুয়েন্সেস আমার রাষ্ট্রের অপরাপর যেই অ্যাক্টর আছে, অপরাপর যেই সংগঠনগুলো আছে, ইনস্টিটিউশন গুলো আছে, তার উপর যে পড়ে, এই স্বাভাবিক চিন্তা কি হেতু কারণে আপনার 5th অগস্টের পরে ইন্টারিমের মধ্যে আসে নাই, সেটা আমি বলতে পারবো না। হতে পারে যে পুলিশ ফোর্স কিন্তু আপনার সর্বসময় সারা দুনিয়াতেই একটা বল প্রয়োগকারী ফোর্স। আপনি যতই পুলিশের সংস্কার করেন আর যাই করেন, স্টেট অনুযায়ী, যেহেতু আমি শিক্ষকতা করি, আমি জানি যে স্টেটের হয়ে, স্টেট কি মানে রাষ্ট্র কি বল প্রয়োগকারী সংস্থা, এবং রাষ্ট্র কখন বল প্রয়োগ করবে? কর্তৃত্বপূর্ণ ক্ষেত্রে রাষ্ট্র বল প্রয়োগ করবে। তো সেই জায়গাতে তার সহায়ক ফোর্স হিসেবে আপনার পুলিশ কাজ করবে। হুম। পৃথিবীতে এমন কোনো জায়গায় পুলিশ নাই যে আসলে স্টেটের হয়ে, গভর্নমেন্টের হয়ে কাজ করে না। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে কি মাত্রায় কাজ করতে পারে আর কি মাত্রায় কাজ করতে পারে না। তাহলে এই সংস্কারটা কিন্তু পুলিশের সংস্কার না। এই সংস্কারটা হবে হচ্ছে স্টেটের যারা আপনার হত্যাকর্তা থাকে তাদের ক্ষমতা ব্যবহারের সংস্কার। হুম। কিন্তু আপনি খেয়াল করবেন যে 5ই অগস্টের পরে পুলিশ সংস্কার, পুলিশ সংস্কার, এই আলাপটা আমি শুনি। আসলে আমি জানি না এই সংস্কার কমিশনে যে ধরনের খাওয়া দাওয়া হয়েছে এবং যাহা কিছু হয়েছে, তাহা কিছু তো আসলে আমার জানা মতে কোনো বিশেষায়িত বা বিশেষজ্ঞ জ্ঞানের লোকজনকে নিয়ে তো হয়নি, হয়েছে রাজনৈতিক জ্ঞান সম্পন্ন লোকজনকে নিয়ে, তাই না? হুম। মানুষের রাজনৈতিক জ্ঞান অনেক বেশি থাকতেই পারে, কিন্তু এই যে আমি আপনাকে বললাম পুলিশ ফোর্সের কথা, স্টেটের কথা, একটা হুম। পুলিশ ফোর্স আপনি কিভাবে করবেন? আপনি কি আসলে মনে করেন পৃথিবীতে কোথাও কি পুলিশকে ইনঅ্যাক্টিভ করে রাখা যায়? এরকম রাখা তো যায় না। তো পুলিশ তো কখনো আপনার, যেমন মনে করেন শুরু থেকেই বাংলাদেশে মনে করেন পুলিশ আমার বন্ধু হবে, হুম। ঠিক আছে? পুলিশ আপনার বন্ধু ততক্ষণই হবে যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন, কিন্তু পুলিশ যখন আপনি বন্ধুত্বপূর্ণ আচরণ করবেন না, আপনি সং মানে করবেন, আপনি সশস্ত্র হয়ে যাবেন, আপনি আক্রমণ করবেন, তখন তো পুলিশ আপনার বন্ধুপূর্ণ আপনি আচরণ যে করবেন। ইনস্টিটিউশনাল ট্রমার কথাটা বলছিলেন না, সেই ইনস্টিটিউশনাল ট্রমা নিয়ে একটু কথা বলি। আমাদের মানে সংসদেও এই বিষয়টা আসছে। আ বিরোধী দলীয় এনসিপির সংসদ সদস্য আক্তার তিনি সংসদে বলছিলেন যে, পুলিশ হত্যা এটি একটা আওয়ামী ন্যারেটিভ এবং এটি ইদানিং আনা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রী জবাব দিয়েছিলেন যে, "এইটা যুদ্ধের ময়দানে ফয়সালা হয়ে গেছে এবং জুলাই যোদ্ধাদের সুরক্ষা যে অধ্যাদেশ সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে এবং পুলিশ হত্যার বিচার করতে গেলে তো ৭১ এর মুক্তিযোদ্ধাদের বিচার করতে হবে রাজাকার হত্যার দায়।" মানে পুলিশকে ওই সময়কার হানাদার বাহিনী এবং রাজাকারের সাথে তুলনা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বা পুলিশ মন্ত্রী যিনি তিনি এরকমটা বলছেন। পুলিশের ইনস্টিটিউশনাল ট্রমা কাটানোর জন্য এটি কি একটা মানে সহায়ক বক্তব্য? না, এখানে দেখেন একটা জিনিস ভুল হয়ে যাচ্ছে। আমি যেটা বলছি যে, ওই যে বললাম পলিটিক্যাল স্টেটমেন্ট যেই স্টাইলে হবে, সেই একই স্টাইলে পাখাটা বন্ধ করে দিলাম। সেই একই স্টাইলে পলিটিক্যাল স্টেটমেন্ট যেভাবে হবে, সেভাবে কিন্তু আপনার আহ একটা সমস্যার সমাধান তো সেভাবে হবে না। আমি আপনাকে জনতুষ্টিবাদী হওয়ার জন্য একটা কথা বলতেই পারি, বিপদে পড়লাম না আমি এটা বলতেই পারি, কিন্তু আমি কি সমস্যার সমাধান চাই? এই যে আপনি আমাকে যে প্রশ্নটা করেছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ওই অর্থে হচ্ছে না কেন, কারণ আপনি যদি এই ইনস্টিটিউশনাল যে ট্রমা,
ইনস্টিটিউশনাল যে অথরিটি, ইনস্টিটিউশনাল যে পাওয়ার, এক্সেস, এগুলো যদি তাকে ফেরত না দেন, তাহলে তো আপনার এই আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি উন্নতি করতে পারবেন না। আপনার চোখের সামনে যখন কোনো একটা মব হবে, আপনি দেখছেন না, আপনি 5th অগাস্টে আমি আপনাকে মনে করিয়ে দিই, পাথর দিয়ে মারছে, হুম, ইলেকশনের আগে পুলিশ কিন্তু ওই ইসের মধ্যে কাছাকাছি আছে, কিন্তু সাহস পাচ্ছে না যে আমি এখানে যাব কিনা। বা মনে করেন মাঝারে যখন এই ধরনের ঘটনা ঘটছে, পুলিশ সাহস পাচ্ছে না আমি সেখানে যাব কিনা। এইটা যদি এরকম ভাবে চলতে থাকে, আপনি যদি ইনস্টিটিউশনাল ট্রমাকে হিল না করার ব্যবস্থা না করেন, তার এরর গুলাকে ফিক্স অন না করেন, তাহলে তো আপনি কোনোভাবে এই সমস্যার সমাধান করতে পারবেন না। আর পুলিশ হত্যা যে কেসটার ব্যাপারটা আসছে, দেখেন, আক্তার যিনি, তিনি তো বলেছেন ওনারা তো ইন্ডিমিনিটিও পেয়ে গেছেন। আম, আমি ঠিক জানি না ইন্ডিমিনিটি পেয়ে পাবার মধ্য দিয়ে ওনাদের ফায়দা হয়েছে না আসলে ওনারা নিজেই একটা চক্রভীর মধ্যে পড়ে গেছেন, আমি খুব শঙ্কিত। কিন্তু ফ্যাক্টটা হচ্ছে যে হত্যা থেকে মুক্তি পাওয়ার সাথে তো আপনার পুলিশের যেই কনফিডেন্স লেভেল বা ইনস্টিটিউশনাল যে ট্রমা, সেটার সাথে তো কোনো সম্পর্ক নাই, তাই না? আপনি খেয়াল করে দেখেন যে এতগুলো থানাতে যে আক্রমণ হয়েছিল, শুধু তো হত্যার ব্যাপার নয়, সেটার তো একটা ইনভেস্টিগেশন দরকার, তার মধ্যে কি পরিমাণ অস্ত্র ছিল। এখন আমি যদি বলি, এই যে আপনার এত খুন হচ্ছে, রাহাজানি হচ্ছে, বা নানা জায়গায় যে দেখা যাচ্ছে, আমি কি নিশ্চিত, বা সরকার পক্ষ বা কেউই কি নিশ্চিত হতে পারছে যে ওই অস্ত্রের ব্যবহার কোথায় কোথায় কিভাবে কিভাবে হবে? এখন আপনি যদি এই ইনভেস্টিগেশনগুলো না করেন, আপনি যদি ওই হত্যার ব্যাপারটাও কেউ যদি সামনে আমলে না আনেন, আপনি যদি পুরো বিষয়গুলোকে এভাবেই রেখে দেন, আসলে সেটা কি সমস্যার সমাধান হবে, নাকি সমস্যাটা আরো বেশি গহীনে যেতে থাকবে? কারণ মনে রাখা প্রয়োজন, ঠিক যেমন জুলাইয়ে যে সকল সাধারণ মানুষের জীবন গেছে, সেটি ইয়ামিন হোক, মুগ্ধ হুম। হোক, সাইদ হোক, আরো আরো নাম না জানা অনেকে, রাইট, নাফিসা, তাদের যেমন পরিবার আছে, পরিজন আছে, তাদের হত্যার যেই একটা পরিবারে তো একটা ব্যক্তি হারিয়ে গেলেই তো বিষয় না, সেটা তো মানুষের ভেতরে ক্ষত তৈরি হুম। করে, রাইট? একইভাবে ওই যে পুলিশ, যেই সকল পুলিশ সদস্যদের মারা হয়েছে, তাদেরও তো একটা পরিবার আছে, তাদের ভেতরও তো ক্ষত আছে, তাদের ভেতরে তো ওই দহন আছে। দহনকে আপনি যদি অ্যাকনলেজ করতে না করেন, আপনি যদি আজকে মনে করেন যে আমি এটাকে ওই যে আওয়ামী ন্যারেটিভ, অথবা বা আওয়ামী লীগ যেমন বলে জুলাইটা হচ্ছে আহ, আহ, মানে একটা ষড়যন্ত্রকারীদের ন্যারেটিভ, এই যে এই যে দুই পক্ষের আলাপটা সমস্যার সমাধান করে না। দুই পক্ষের আলাপটা আমাদের ট্রমাকে আপগ্রেডেড করে, যাতে করে আমরা সময় মতো বিধ্বংসী হতে পারি। এখন এই এই যে যে এই ট্রমা 71 থেকে কমানোর শুরু জন্য নাকি হয়েছে। একটু এই প্রশ্নটাও করি যে এই ট্রমা নাকি কমছে এই 6 মাসে পুলিশের মনোবল ফিরেছে এটি বলছেন স্বরাষ্ট্রমন্ত্রী। কিন্তু আপনিও যে কথাগুলো বলছেন তার প্রেক্ষিতে আমি ওই যে পুলিশ সদর দপ্তরের প্রতিবেদনটা দেখছিলাম যে পুলিশের উপর হামলার ঘটনা সেটি বিগত 6 মাস মানে এই সরকার ক্ষমতা নেবার আগের 6 মাসের যে চিত্র সেটি ছিল 275টি পুলিশের উপর হামলার ঘটনা, আর পরের 6 মাসে মানে এই সরকারের 6 মাসে 317টি পুলিশের উপর হামলার ঘটনা তো বাড়লো। আবার ধরেন এই যে ব্রাহ্মণবাড়িয়ার কদিন আগে যে ঘটনাটা ঘটলো, পুলিশ লাইন্সে একটা মাদক বিরোধী একটা আয়োজন চলছিল, সাংস্কৃতিক আয়োজন চলছিল, পাশে মাদ্রাসা ছাত্ররা সেখানে বাকবিতণ্ডা এবং এক পর্যায়ে হামলা করলো, সেইটা বন্ধ হয়ে গেল এবং তারপরে দেখা গেল 3জন পুলিশ সদস্যকে শাস্তিমূলকভাবে সেখান থেকে প্রত্যাহার করা হয়েছে। আম, এটা কি আসলে পুলিশের মনোবল ফেরানোর মতো একটা বার্তা? আমি আসলে সেটা মনে করি না যে পুলিশের মনোবল ফেরানোর মতো বার্তা, ব্যাপারগুলো এরকম না। হ্যাঁ, আপনি যেভাবে পুলিশের মনোবলটা ফেরাবেন সেটা হচ্ছে নতুন পুলিশ নিয়োগ দিবেন। আগের পুলিশদেরকে আপনি বিভিন্ন জায়গায় ট্রান্সফার করেছেন। ধরেন, আমি যেটা মানে দেখেছি, যেমন ফ্যাক্টটা কি হয়েছে, পুলিশদের মধ্যে কিন্তু এখন কমিউনিকেশন গ্যাপও আছে। আপনি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখছেন, ধরেন ইন্টেমের সময় কি হয়েছে শারমিন, আপনার যে পুলিশ ঢাকায় ছিল তাকে আপনি ট্রান্সফার করে চিটাগাঙে দিয়েছেন, যে পুলিশ চিটাগাঙে ছিল তাকে আপনি ধরেন কুমিল্লাতে দিয়েছেন, এইভাবে আপনি হুম। একটা ডিসিমিনেশন করেছেন। এখন এতে কি হয়েছে, ধরেন যিনি কুমিল্লায় গেছে, ওই কুমিল্লার যে বিভিন্ন সোর্স বলেন, ইনফরমেশন বলেন, সেটা তো এক একটা মেকানিজম তো ডিফারেন্ট। সে তো ওগুলো সম্পর্কে কিচ্ছু জানে না, সে তো ব্ল্যাঙ্ক। হুম। হুম। তো অপরাধকে ট্রেস করার জন্য তো অপরাধের তো বিভিন্ন সিন্ডিকেট থাকে, গ্রুপ থাকে, বিভিন্ন পক্ষ থাকে, সেগুলো তো জানতে হবে। অপরাধ বিজ্ঞানে তো তাই পড়ায়। তো এখন আপনার ওই ডিসিমিলেট করে কিন্তু আপনি কি করেছেন, ওই যে ভাবছেন যে পুলিশকে আপনি ওই যে হিল করেছেন, বাট আমি আবারও বলছি, দ্যাট ইজ নট এ প্রসেস অফ হিলিং। ইনস্টিটিউশনাল অ্যাকনলেজমেন্ট
আপনি আমাকে বলেন তো যে 5ই আগস্টের পরবর্তী সময়ে কোন পুলিশ সদস্যটির একটা, আপনি এরকম কোন পুলিশ সদস্যকে কি দেখেছেন যার হিরোইজম নিয়ে, অথবা যার স্যাক্রিফাইস নিয়ে, অথবা যার একটা খুব ভালো কাজ নিয়ে রাষ্ট্রপক্ষ অ্যাকনলেজ করেছে? এরকম কি কিছু হয়েছে? আমার চোখে তো পড়ে নাই। আচ্ছা, আপনি কি, আমি তো শুধু দেখলাম মেলা টাকা খরচ করে আপনি একবার পোশাক চেঞ্জ করলেন, হ্যাঁ, আবার একদম। মেলা টাকা খরচ করে হুম। আপনি পোশাকটাকে ফেরত আনলেন। তো পোশাক আনার মধ্যে বা ই করার মধ্যে তো আর কি আপনার এই সমস্যার সমাধানটা হবে না, তাই না? এটাই হচ্ছে খুব স্বাভাবিক। হ্যাঁ, মানে So, এই পোশাক পরিবর্তন করে কি আসলে ট্রমা কাটানো যায় কিনা? আপনি একটু ফ্রেমের একটা সাইডে চলে গেছেন, যদি আবার একটু মাঝামাঝি আসা সম্ভব হয় আপনার। ও, হ্যাঁ, সরি হ্যাঁ, সরি, হ্যাঁ। এখন ঠিক আছে? হ্যাঁ, এখন ঠিক আছে। সরি। যেই বিষয়টি বলছিলাম। আসলে আমি হ্যাঁ ব্রাহ্মণবাড়িয়ার হ্যাঁ, জি। কথাটা এই কারণে বলছিলাম যে, যেখানে পুলিশ বলা হলো যে হামলার শিকার হলো সেখানে, এবং পরবর্তীতে বলা হলো যে ইসলাম বিরোধী কর্মকাণ্ড সেখানে চলতে পারবে না। সেখানকার আলেম ওলামারা বললেন, ব্রাহ্মণবাড়িয়ার সেই সাংস্কৃতিক আয়োজনে হামলার ঘটনাটা আমি বলছি। আম জি জি জি। এবং তারপরে দেখা গেল পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা। আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীও আজকেই বললেন যে ব্রাহ্মণবাড়িয়ার বিষয়টা সম্পূর্ণ ভিন্ন। সেখানকার পরিস্থিতি আলাদা। আ সেখানে দীর্ঘদিন যাবতই গান বাজনা এসব বিষয় চলে না। ফলে তিনি মানে আ একরকম স্বীকৃতিই দিলেন কিনা, মানে আ গান বাজনায় ইসলাম বিদ্বেষী, পুলিশ সেটা করেছে, পুলিশের আয়োজনে সেটা হয়েছে। এখান থেকে আসলে কি বার্তা গেল? না, দেখেন এখানে যে বার্তার ব্যাপারটা আপনি যে বলছেন, মানে এটা তো ভীষণ রকমের একটা 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 নেগেটিভ একটা প্র্যাকটিসকে রাষ্ট্রীয়ভাবে এক ধরনের স্বীকৃতি দেওয়া হয়েছে। এবং আমি যেটা বলবো, কেন আমি আপনাকে বলি, এটা কিন্তু একদিনে হয় না। আপনার কনসিকুয়েন্সেস, ধরেন আপনার কিন্তু একদিনে ক্যান্সার বা একদিনে কোনো অসুখ হবে না। আপনাকে আমি মনে করিয়ে দেই, ব্রাহ্মণবাড়িয়াতে কিছুদিন আগে বনলতা হুম, হুম। এক্সপ্রেস ছবিটা যখন দেখার কথা বলা হলো, তখন ওখানকার থেকে যখন লোকাল একটা জায়গা থেকে আসলো যে বনলতা এক্সপ্রেস দেখানো যাবে না, সেই সময়টাতে আপনার তৈরি হলো, ওখানকার তৎকালীন ডিসি সে মহোদয় সে বলল যে নিরাপত্তার স্বার্থে ছবিটাকে বন্ধ করতে দেওয়া বলা হয়েছে। এবং তখন আমি কিন্তু বলেছিলাম এরকম টিভি টক শোতে, আমার পয়েন্টটা ছিল যে নিরাপত্তার স্বার্থে ডিসির কাজ, নিরাপত্তার স্বার্থে ওই চলচ্চিত্রের প্রদর্শনী বন্ধ করে দেয় না, ডিসির কাজ নিরাপত্তা নিশ্চিত করা। ইটস এ বেসিক হুম, প্রিন্সিপাল, রাইট? হুম। তো ওই যে গোষ্ঠী, সে যখন ওই চলচ্চিত্রটাকে বন্ধ করতে পেরেছে, তারপরে সে, আপনি দেখেন এখন ধারাবাহিকভাবে কনসার্ট, নৌকা বাইচ, তার মানে একবার আপনি যখন একটা অনৈতিক চর্চাকে, যখন প্রশাসনিকভাবে বলা হয় নিরাপত্তার স্বার্থে আমরা এটা করেছি, তখন সেই চর্চাটা যে অন্যায় চর্চা, সেই চর্চাটা যে আমার অধিকার হরণের চর্চা, সেইটাকে আমি বৈধতা দান করেছি, রাষ্ট্রীয় বৈধতা দান করছি। এই জন্য রাষ্ট্রীয় বলছি, তার কারণ ওই যে ডিসি এই কথা বলেছেন, বা আজকে মানে কনসার্ট হিসেবে পরে কথা বলেছেন, কই রাষ্ট্রের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে তো ফার্দার কোনো, আমি তো, আমার চোখে তো পড়ে নাই যে আপনি এ ধরনের সিদ্ধান্ত কেন নিলেন, বা আপনি এ ধরনের সিদ্ধান্ত নিতে পারেন না, অথবা ওই ডিসিকে করা। যেমন আমি আপনাকে আরেকটা ঘটনা বলি, দুদিন আগে আপনার আরেকজনকে দেখলাম, সে চেয়ারম্যান, কোথায় দেখেছিলাম এলাকাটার নামটা ভুলে গেছি, হয়তো বা একটু মনে পড়লে আমি বলছি। সে এক নারীকে আপনার, সে কিন্তু চেয়ারম্যান, সে একজন নারীকে কোড অ্যান্ড কোড তার পরকীয়ার জের ধরে সালিসি ব্যবস্থার মধ্য দিয়ে জুতা পেটা করেছেন। প্রশ্ন হচ্ছে, পরকীয়া করতে পারেন কি পারেন না সেটা ভিন্ন প্রসঙ্গ, দ্যাটস এ ডিফারেন্ট থিং। আমার প্রশ্ন হচ্ছে, কোন চেয়ারম্যানের কি বাংলাদেশের আইনি ব্যবস্থায় এই এখতিয়ার আছে যে সে কোনো নারীকে জুতা পেটা করতে পারবে? এই ঘটনা ঘটার পরে, এবং এই ঘটনাটা কিন্তু 19 আগস্টের ঘটনা শারমিন, হুম। বেশি দিনের ঘটনা কিন্তু না। 19 আগস্টে ঘটনা ঘটার পরে সে 22 আগস্টে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বললো আমার এটা করা উচিত হয়নি, বাস, শেষ হয়ে গেল। কারণ আপনার চেয়ারম্যানের তো একটা, এটা তো একটা প্রশাসনিক একটা ক্ষমতা, রাইট? আপনি তো এইরকম করলে কালকে যে কেউ যে কাউকে মেরে বলবে, পরের দিন ফেসবুকে এসে বলবে আসলে আমার এটা করা উচিত হয়নি। এই যে বোধটা, এই যে ছোট ছোট অ্যাক্ট গুলা যে পরবর্তীতে বিশাল বড় অ্যাক্ট হয়, এটা আমরা মিস করে যাই। আপনি দেখবেন যে পহেলা বৈশাখ নিয়ে আপনি তো বিশাল তামাশা তো হয়েই আসছে, সেটা তো আজকে না যে পয়লা বৈশাখ করা যাবে না ইত্যাদি হুম। ইত্যাদি।
তো তখনও আমার বক্তব্য খুব স্পষ্ট যে আজকে যখন আপনি পয়লা বৈশাখের পেছনে ইত্যাদি ইত্যাদি যুক্তি আনছেন, সেটা নিয়ে আমরা বিশাল আবদার করতে পারি, হ্যাঁ পলিটিক্যাল ইত্যাদি ইত্যাদি। তখন আপনি শুনেন নাই যে পহেলা বৈশাখ আসলে এরকম ছিল না, পহেলা হুম, বৈশাখ ডিফারেন্ট ছিল, এটার নাম ডিফারেন্ট ছিল, শোভাযাত্রা ছিল, মঙ্গল বাদ দিতে হবে, এগুলো এগুলো শুনেছেন তো। কিন্তু আমাদের বোঝাপড়া বলে যখন আপনি কোনো একটি উৎসবকে যখন এভাবেই করেছেন, তার যে কনোটেশন, তার যে রাজনীতি, তার যে ডিসকোর্স তৈরি করার প্রবণতা, ওই পয়লা বৈশাখ তো পয়লা বৈশাখ, এখন আপনার ঘুড়ি উৎসবে সমস্যা, এখন আপনার নৌকা বাইচে সমস্যা, হ্যাঁ, আমাদের কালকে আমার এবং আপনার শাড়ি পরাতে সমস্যা হবে। হুম। এটা কিন্তু এমনি এমনি আসে না। আমরা যারা রিসার্চ করি, আমাদের দেশে তো রিসার্চারের কোনো দাম নাই, আপনি ডাকছেন আমরা আসছি, আমাদের কথা তো লোকে শোনে না। কাবুল বিশ্ববিদ্যালয় আফগানিস্তানে আপনার ওই সময়টার দিকে 80 এবং 90-এর দশকে ভীষণ অন্যরকম ছিল, ভেরি মডার্ন, ভেরি ডিফারেন্ট। সেই কাবুল বিশ্ববিদ্যালয়ে যে অবস্থায় ছিল, ওখানেও কিন্তু আপনার এরকম স্লোলি স্লোলি, আমি খুব স্লোলি স্লোলি বিষয়গুলোকে নিচ্ছি, এই ধরনের একটা বিষয় আসছে। কিন্তু এই যে স্লোলি, আপনি দেখবেনও যে সুনির্দিষ্ট পলিটিক্যাল গ্রুপের লোকজন বলে যে আমরা স্লোলি স্লোলি পরিবর্তন করব। এই স্লোলি স্লোলি পরিবর্তনের যেই আহ, বিশাল ইম্প্যাক্ট, হুম। স্লোলি স্লোলি পরিবর্তন কিন্তু হওয়াতে আমার যে, কাছে এই প্রশ্নটা জাগে যে এই পরিবর্তনটা তারা এত চায় কেন? ধরেন পয়লা বৈশাখ নিয়ে, ঘুড়ি উৎসব নিয়ে, নৌকা বাইচ নিয়ে, কখনো লালন মেলা নিয়ে, কখনো শিল্পীদের কনসার্ট নিয়ে যে এই আপত্তি, মানে এগুলোতে আসলে তাদের আপত্তির কারণটা কি? বা ধরেন অন্তর্বর্তী সরকারের সময় মনে আছে আপনারও যে প্রাইমারি স্কুলে সঙ্গীত শিক্ষক নিয়োগ নিয়ে আপত্তি জানালো জামায়াতে ইসলাম সহ কয়েকটি ধর্মভিত্তিক দল, এবং তারপরে সেই দাবির মুখে এবং তার পরিবর্তে ধর্ম শিক্ষক নিয়োগের প্রস্তাব তারা দিল, এবং দাবির মুখে কিন্তু সঙ্গীত শিক্ষক নিয়োগ সেই সময় বন্ধই করে দেওয়া হয়েছিল। এই যে সঙ্গীত, গান, বাজনা এগুলো, মানে এতে এতে তাদের এত বিরোধিতা কেন? এমন বিরোধিতা তো ধরেন ঘুষ, দুর্নীতি বা তাদের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান মাদ্রাসাগুলোতে যখন ধর্ষণ, বলাৎকারের ঘটনা ঘটছে, তখন কি তাদেরকে এত শক্ত ভয়েস দেখা যায়? মানে সব সমস্যার একটা মূলে গান বাজনা কেন মনে হয়? এটার কি কোনো ব্যাখ্যা আছে? না না, এইটার ব্যাখ্যাটা খুব ডিফারেন্ট। কারণ হচ্ছে কি, আপনি এখানে তো খুব পলিটিক্যাল একটা ফিলসফি আছে। প্রথম কথা কিন্তু এখানে একটা পলিটিক্যাল ফিলসফি আছে। আপনি যেই মুহূর্তে গান বাজনাকে, উৎসবকে অ্যাকনলেজ করেন, ঠিক সেই মুহূর্তে আপনি তাদের যে একটা পলিটিক্যাল ফিলসফি আছে, সেই ফিলসফির অপোজিটে পজিশন নিচ্ছেন। অর্থাৎ দুইটা দুই পন্থী, দুইটা কিন্তু দুই পন্থার। কেমন? হুম, আমি আপনাকে সহজ করে বলি। ধরেন, যেই যখনই আপনি গান বাজনার কথা বলবেন, ছবির কথা বলবেন, ওটা তো আপনার সৃষ্টিশীলতাকে এনহ্যান্স করে। ইটস এ ক্রিয়েটিভ হুম, চর্চা, তাই না? হুম, আপনার ক্রিয়েটিভিটির দ্বার খুলে, এবং সেক্ষেত্রে আপনার সহনশীলতার মাত্রা বাড়ে, আপনার বৌদ্ধিক জগতের বিকাশ ঘটে। ঠিক আছে। অন দ্য কন্ট্রারিতে আপনি একটা এমন ন্যারেটিভে বিশ্বাস করেন, দিস এ বিগ মেটা ন্যারেটিভ। সেই মেটা ন্যারেটিভটা এরকম যে আমি আপনার উপরে, এটা ছাড়া আর কোনো কিছু এক্সিস্ট করে না, মানে এটাই হচ্ছে একমাত্র দুনিয়াটা, মানে এখানে আর কিছু করা যাবে না। এটা যখন আপনি এই ন্যারেটিভের ভিতরে অনুপ্রবেশ করবেন, তখন খুব স্বাভাবিকভাবে ওই যে গান বাজনা যাহা কিছু আছে, তাহার সাথে আপনার কন্ট্রাডিকশন হবে। এখন আপনি বলতে পারেন যে অন্যান্য ধর্মেও একই গল্প হয়। এটা কিন্তু শুধু হুম, আমাদের ধর্মকেন্দ্রিক বিষয় নয়। আপনি যদি আহ হিন্দু ধর্ম কথাও আপনি আনবেন, যখন দেখবেন যে সেখানেও একই গল্প। সেখানে কিন্তু ধর্মীয় চর্চাগুলোকে এতটাই এমফাসাইজ করা হচ্ছে যে এই ধর্মীয় চর্চার যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট আছে, সে কিন্তু সেটা দেখে না। তাদের ধর্মীয় চর্চারও তো নেগেটিভ ইম্প্যাক্ট আছে। আপনাকে, মানে আপনি যেমন মনে করেন, আপনি জানেন যে দীর্ঘদিন এই যে বৃন্দাবন, যেখানে আপনার ইসেরা থাকে, বিধবা নারীরাদেরকে রাখা হয় কাশী বা বৃন্দাবনে, সেখানে তো আপনার কখনো হোলি খেলা হয়নি, মেয়েদেরকে হোলি খেলতে দেওয়া হয়নি, তাই না? কারণ রং ছোঁয়া যাবে না, এটা তো একটা সোসাইটির একটা রক্ষণশীলতা। আপনি দেখবেন মোরাল পুলিশিং ওখানে বিশাল হুম, পরিমাণে, যারা হিন্দু রিলিজনে আপনি লিভ টুগেদার বলেন, বড় ক্ষেত্রে মোরাল পুলিশিং তারাও করতে দেয় না, এরাও করতে দেয় না। পার্থক্য কিন্তু বেশি না। হুম। ব্যাপারটা এরকম না যে ওই ধর্মে করতে দিচ্ছে, আপনি সেম প্র্যাকটিস করছেন, হিন্দু হলেও একই প্র্যাকটিস করছেন, মুসলিম হলেও একই প্র্যাকটিস করছেন। প্রবলেম হচ্ছে আপনার ফান্ডামেন্টালিস্ট হয়ে ওঠার। অর্থাৎ আপনি পরিবর্তনকে অ্যাকসেপ্ট করতে চাচ্ছেন না, আপনি পরিবর্তিত সমাজ ব্যবস্থার সাথে নিজেকে খাপ খাওয়াতে চাচ্ছেন না, আপনি বিজ্ঞানের ওই
শব্দকে, ওই ওই আবিষ্কারকে অস্বীকার করছেন, যে আবিষ্কারে স্পষ্টতই লেখা আছে মিউজিক আপনার ব্রেইনের হিলিং ক্যাপাসিটি বাড়ায়, মিউজিক আপনার ক্রিয়েটিভ বাড়ায়। শব্দের এতই বেশি গভীর প্রবণতা থাকে যে আপনি আল্ট্রাসাউন্ড করে পেটের ভেতর, শব্দের গতি হুম। বেশি। আমরা সেইটাকে আপনি অস্বীকার করে যতক্ষণ করতে থাকবেন, আপনি বলতে থাকবেন যে গানা বাজনা হারাম, এইটা বাদ্যযন্ত্র ভেঙে দাও, এটা ভেঙে দাও। আপনি ভুলে যান যে আজানের যে শ্রুতি মধুরতা থাকে তার মধ্যেও স্বরলিপির সপ্তসুর নিহিত থাকে। এটা তো আপনি অস্বীকার করতে পারবেন ভালো না। বলেছেন আপনি। এই যে আপনি ফান্ডামেন্টালিজমের কথা বলছেন, মানে ফান্ডামেন্টাল বা মৌলবাদ, তারপরে তার থেকে একটু বেশি গেলে উগ্রবাদ, তার থেকে আরেকটু বেশি গেলে জঙ্গিবাদ, এরকম করে যে মাত্রায়, মাত্রায় বেড়ে যাচ্ছে। ইদানিং আমাদের দেশে বেশ সম্প্রতি কিছু বোমার ঘটনা দেখলাম। বোমা আতঙ্ক একটা বিরাজ করলো। আবার জাতিসংঘ বলল যে আল কায়েদার উপস্থিতি। যদিও আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বিষয়টাকে অস্বীকার করে, এটাকে আমলে নিচ্ছেন না। মানে আপনার কাছে কি মনে হয় যে এটি আসলে আমলে না নেবার মতো কোনো অবস্থা? মানে এখন আমাদের দেশে যে অবস্থা, আমলে না নিলেও চলে? না, আমি আমি সেটা মনে করি না। তার কারণ কি, দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রীর যা বলার কথা তিনি এটা বলবেনই। এবং এটা এটা না খুব অদ্ভুত, মানে এটা হয়তো বা রাষ্ট্র পরিচালনার একটা টেকনিকও হতে পারে, যে আপনি প্যানিক ছড়াতে চাচ্ছেন না। আচ্ছা। আমি যতটুকু বুঝি, আপনি তো একটা ক্রাইসিসকে, হুম, যখন রাষ্ট্র ক্রাইসিস থাকে, ক্রাইসিস বলে দেওয়ার মধ্যে কিন্তু আমি মনে করি ইন পার্টিকুলার বাংলাদেশের মতো জাতিরাষ্ট্রের মানুষকে, বিশেষ করে 5ই আগস্টের পরে আমি যে মানুষদেরকে দেখেছি, হ্যাঁ, আই এম ভেরি সরি, উইথ ডিউ রেসপেক্ট, আমি দেখিনি যে তাদেরকে ম্যাচিউরিটির সাথে যে হ্যান্ডেল করার ক্যাপাসিটি জিনিসপত্রকে। তো যে রাষ্ট্রে আপনার চিন্তা চেতনাগুলো এরকম হয় যে সমস্যা আসলে আমি আরো বেশি, ধরেন কোনো কিছুর দাম বেড়ে যাবে শুনলে আমরা কি করি, ওইগুলো মজুত করতে থাকি। হুম, আমার রাষ্ট্র তো এটাই, তাই না? দাম বেড়েছে, তো তেলের দাম বেড়েছে, আমি তেল মজুত করি, পানির নিচে ট্যাঙ্কিতে দরকার হলে তেল রেখে হুম, দিব, গাজী ট্যাঙ্কি নিচের ভিতরে তেল রেখে দিব। এটা হচ্ছে আমার জাতি রাষ্ট্রের স্বাভাবিক বৈশিষ্ট্য। সেই জাতি রাষ্ট্রে যখন কোনো এই ধরনের অ্যালার্মিং ইস্যুস আছে, হয়তোবা যিনি বা যারা রাষ্ট্র চালান তারা সচেতনভাবে ওই প্যানিকটাকে স্প্রেড ওভার না করার জন্য বলেন যে এ ধরনের কিছু নাই। হুম, কিন্তু আমি আপনার সাথে বলতে চাই, আমার স্পষ্টতই মনে আছে যে আপনার নিশ্চয় হোলি আর্টিজানের কথাটা মনে একদম। আছে। তো এই হোলি আর্টিজানের ঘটনাটাও যখন ঘটে, তখনও কিন্তু এর আগে থেকে এরকম কথাবার্তা বলা হয়েছে, তার পরিণতি কিন্তু আমরা দেখেছি, হোলি আর্টিজানের পরিণতিটা। এবং আমি আপনাকে এটাও বলি যে ইলেকশনের আগে থেকে সাভার বলেন, উত্তরায় বলেন, আশুলিয়ায় বলেন, বিভিন্ন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে, এমনকি মহিলা মাদ্রাসাতে ককটেলের বিস্ফোরক, অগ্নি বিস্ফোরক, এরকম অনেক নিউজ আছে। হুম, এটা আমার বক্তব্য না, এটা নিউজের বক্তব্য, নিউজ এসছে। প্রশ্ন হচ্ছে যে এগুলো কোত্থেকে বা কেন হচ্ছে, সেটার কি মানে তদন্ত বা সেটার আপডেট কি? এটা তো কোনো স্বাভাবিক প্রক্রিয়া না, তাই না? আচ্ছা, আপনি আরো জানবেন এই ইন্টারিম সময়কালীন সময়ে পাকিস্তান, আফগানিস্তান, এসব জায়গার যে সকল নেতারা সেসব দেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠনের সাথে যুক্ত, এবং সেসব দেশে পর্যন্ত তারা মুভ করতে পারে নাই, তাদেরকে ঢাকা শহরে দেখা গেছে, এটাও নিউজ পেপারের রিপোর্ট আছে। তাহলে এই ঘটনাগুলো যখন ঘটেছে, ইউএন যখন এই আশঙ্কা তৈরি করেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তার জায়গা থেকে বলতে পারেন হুম, যে এরকম কিছু দেখছি না, কিন্তু আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেটা আমলে না নেওয়ার মতো কিছু দেখছি না। হুম। কিন্তু এটা আপনি যে একটা বরঞ্চ কৌশল আমার কাছে মনে বললেন, হচ্ছে আরো বেশি। আপনি যে একটা কৌশল বললেন, মানে এই কৌশলটা আমরা আগেও দেখেছি। মানে হুম, ধরেন হুম, এক্স্যাক্টলি, আমি সেটাই বললাম, কিন্তু একই আমি কৌশল। আসলে এই কথাটা বলছি যে আসলে কৌশলটা কতটা কার্যকর? কারণ আমি এই কথাটা এজন্য প্রশ্নটা করছি। ধরেন শুধুমাত্র ওই যে জাতিসংঘের প্রতিবেদন আসলো, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে সেটি আমলে নিচ্ছেন না। কিন্তু জাতিসংঘের প্রতিবেদন যখন আবার ৫ই আগস্টের ঘটনা ওই সময় নিয়ে যেটি দেওয়া হলো, সেটিকে আবার খুব আমলে নিলেন। টিআইবি যখন প্রতিবেদন দিয়ে বলল যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে সেটি নির্ভরযোগ্য না। কারণ তারা আসলে তদন্ত তাদের নিজস্ব তদন্তের উপর করে না। কিন্তু যখন টিআইবি আবার আওয়ামী লীগ সরকারের সময় তাদের নিয়ে প্রতিবেদন দিত, তখন আবার সেটা খুব প্রশ্নাতীতভাবে গ্রহণ হতো। এমনকি অন্তর্বর্তী সরকারকে যখন সবচেয়ে দুর্নীতি হয়েছে অন্তর্বর্তী সরকারের সময় এটা বলা হলো, টিআইবি বলল, স্বরাষ্ট্রমন্ত্রী সেটি সংসদে রেফার করলেন টিআইবির সেই প্রতিবেদনকে। মানে কৌশলটা আসলে কতটা কার্যকর? এপাশে থাকলে একরকম কথা, ওই পাশে থাকলে ঠিক একই রকম, মানে যারা এই পক্ষে যারা থাকে তাদের মুখ থেকে একই রকম কথা বলে, আবার অন্য পক্ষে যারা যে সময় থাকে তাদের মুখ থেকে একই রকম কথা বের হয়। কৌশলটা কতটা কার্যকর? না, না, এটা আমি আপনাকে সেটাই বলছি যে যে বা যারা রাষ্ট্র পরিচালনা করে, বুঝছেন, তাদের
প্যাটার্ন মানে সিমিলারিটিসটা অনেকটা আপনি একই ধরনের পাবেন, হুম, নাথিং ডিফারেন্ট। এটা হওয়ার পেছনে আপনি আমাকে বলেছেন কৌশলটা কতগুলো কাটো। এইটার সংকটটা যেটা হয়েছে যে আমাদের আহ, একটা একটা চরিত্র আছে, সে ক্যারেক্টারটা এরকম যে আপনি যখন একটা গভর্নমেন্ট, আপনি যেহেতু এখন বাইরে আছেন, আপনি জানেন যে অ্যাটলিস্ট আপনার একটা মেয়াদ ভিত্তিক গভর্নমেন্ট থাকে, সে সুনির্দিষ্ট মেয়াদের পরে আরেকটা হুম, ইলেকশন সে দিবে। আমাদের চরিত্রটা হচ্ছে যে যেই মুহূর্তে কেউ হুম, বসলো, পরের দিন থেকে আমরা, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এটা থাকে না, হুম, সমস্যার সমাধান করা থাকে না, উদ্দেশ্য থাকে কিভাবে আমরা নিচে নামাবো। এই এবং আপনি খেয়াল করে দেখবেন এই যে ক্রনোলজি, ভাই আগে তো তাও শুধুমাত্র আপনার গদি থেকে নামানোর জন্য, আপনি বলেন হরতালের কথা আপনার নিশ্চয়ই মনে আসে, অসহযোগ আন্দোলনের কথা আপনার মনে আছে, তারপরে মনে করেন শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তরের নজির 2001 সাল ছাড়া তো আর কখনো হয়েছে বলে আমার মনে পড়ে না, সেটা সেটা আছে। তো এইগুলো তো আমরা না কন্টিনিউসলি, আপনাকে যেটা বলেছি যে সমস্যার সমাধান তো করি নাই, আমরা সমস্যাকে জিইয়ে রেখে ওই সমস্যাকে নতুন নতুন মোড়ক দিয়েছি, হুম, মানে নতুন একটা স্টাইল দিয়েছি। যেমন মনে করেন এই যে আমি আমি মোটেও বিচলিত হব না, ধরেন এমন হতেই পারে একটা অভ্যুত্থানের পরে আরেকটা অভ্যুত্থান আসবে, নতুন স্টাইল চলছে এখন, অভ্যুত্থানের হুম, মধ্য দিয়ে ক্ষমতার পট পরিবর্তন হতে পারে, ট্রেন্ড সেট করার ব্যাপার আছে না, এই ব্যাপারগুলো এরকম হচ্ছে, উইচ ইজ ভেরি স্যাড। আপনি যে বলছেন যে সমস্যার সমাধান, এটা ভালো কৌশল না, কিন্তু এই কৌশলের পিছনে মূল কারণ হচ্ছে আসলেই তো কেউ তো সমস্যার সমাধান করে না। আমি এবং আপনি যখন কথা বলি, আমাদের মানে আমাদের পজিটিভ এনার্জি থেকে নেগেটিভ এনার্জি তো বেশি কাজ করছে। আমি তো জিনিসটার সমাধান চাচ্ছি না, আমি মনে করছি যে ওটাকে অ্যাকনলেজ করে আমি এখন কিভাবে আমার জায়গাটা কি করতে পারি। যেমন মনে করেন আমাদের এখন যে বিরোধী দল আছে, সেই বিরোধী দল শয়নে স্বপনে ভাবে যে কবে একটা তত্ত্বাবধায়ক সরকার আসবে, তাহলে তারা আবার একটা ফর্মে ফেরত আসতে পারবে। এখনো যে তারা ফর্মে নেই আমি সেটা মনে করি না, এখনো তারা ফর্মে আছে। আমি যে আজকেই মনে হয় কোথায় জানি বললাম যে আগে ছাড়া ছিল গুপ্ত, তো এখন এখন তারা আবার সুপ্ত হয়ে উঠছে। এবং সুপ্ত হওয়ার জন্য তারা হয়তো বা থাকে না যে পুলসিরাত পার করে, যে হজ করে যেরকম পুত হুম, পবিত্র হয়ে যায়, আগের মিছিলগুলো বড় ছিল, এখন মিছিলগুলো ছোট হচ্ছে। আসলে এই যে যারা আগের মিছিলে ছিল, এই গত ইন্টিমের বা শিক্ষার্থী সংসদের, আমাদের আপনি তো জানেন শিক্ষার্থী সংসদ যতগুলো হয়েছে হুম, বিশ্ববিদ্যালয়ে, তারা হঠাৎ ছোট হয়ে যাচ্ছে কেমনে? তারা না জয়ী গ্রুপ, হঠাৎ করে গ্রুপটা যেমন ছোট ছোট হয়ে যাচ্ছে, লোকজনগুলো কমে যাচ্ছে, যাচ্ছে কোথায়? ভিন দেশে? না, যাচ্ছে ক্ষমতার যে স্রোত বহে সেই দিকে। ঠিক যেভাবে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, হুম, ক্ষমতার স্রোতের ভেতরে বহু মানুষ ঢুকে গুপ্ত গিয়েছিল, ছিল সে তখন। গুপ্ত ছিল। হ্যাঁ, সো তখন। হুম, গুপ্তরা গুপ্তদের জায়গায় ফেরত গিয়ে সুপ্ত হয়ে যাচ্ছে। তো প্যাটার্ন তো একই আছে, জি। প্যাটার্ন একটু তো প্যাটার্ন তো হ্যাঁ, প্যাটার্নের কোনো চেঞ্জ একটু আসেনি। একটু আরো কিছু সংকট নিয়ে কথা বলি। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে যে কথা হচ্ছে, জি। সেটাতেও আবার সেই রাতারাতি বলছেন যে রাতারাতি এটির সমাধান হবে না। আ এবং অর্থমন্ত্রী বলছেন ২ বছর লাগবে। মানে ওই যে একটা গান আছে না আমাদের দেশে খুব বিখ্যাত, "তেল গেলে ফুরাইয়া বাতি যায় নিভিয়া।" এখন মনে হচ্ছে যে গ্যাস গেল ফুরাইয়া বাতি গেল নিভিয়া। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। মানুষ কি ২ বছর পর্যন্ত আ মানে সহ্য করবে এই পরিস্থিতি, বা কিভাবে সহ্য করবে মানুষ ২ বছর পর্যন্ত? ঘরের অবস্থা তো আমরা সবাই জানি। শিল্প কারখানাগুলোতেও কারখানা উৎপাদন ব্যাহত হচ্ছে, কারখানা বন্ধ হচ্ছে, ছাঁটাই হচ্ছে। ঘরের রান্না থেকে একদম শিল্প উৎপাদন সবখানে এই সংকট। বাজারেও এর প্রভাব পড়ছে। আ ফলে ২ বছর মানুষের সহ্য করাটা কি আসলে খুব বাস্তবসম্মত হবে? না, একেবারেই না, এবং মানুষ করবেও না। মানুষের পক্ষে মানে সাধারণ মানুষ করলেও করতে পারে, মানে সাধারণ মানুষ বলতে আমি বোঝাচ্ছি যে ফ্যামিলি ফেসে, মানে গৃহস্থালী পর্যায়ে হাউস হোল্ড ফেসে যে ধরনের ইয়ে আছে সেটা সহ্য করে নিবে। কিন্তু মিল, ফ্যাক্টরি এগুলো যখন বন্ধ হয়ে যাবে, আপনি ওই যে আমাকে প্রথমে বলছেন আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা তো আপনি বলেছিলেন, ওটা একটা তো আরেকটার সাথে খুব কানেক্টেড। আপনার যখন গত 2 বছরে আপনার যে পরিমাণ মানুষের চাকরি হয়েছে, ধরেন এই যে গাজী টায়ারের কথা চিন্তা করে দেখেন, ইন্ডাস্ট্রিগুলোর দিকে চিন্তা করে দেখেন, তাদের ব্যবসা বাণিজ্যগুলোর কথা চিন্তা করে দেখেন। এটা খুব স্যাড শারমিন, মানে আমরা সকল দলকে, আমি এটা ইদানিং বলছি যে আমাদের আমাদের দলগুলো চিন্তা করে যে হ্যাঁ, আমি আমি নিশ্চিতভাবে বলতে চাই যে যারা এই ধরনের বড় বড় শিল্পপতি প্রতিষ্ঠান থাকেন, তাদের অনেক ধরনের দুর্নীতির বিষয় থাকে, অনেক কিছু থাকে, কিন্তু সেটা তো আপনি লিগালি লিগালি সেটাকে ব্যাটেল মানে ডিল করতে দিবেন। সেটার জন্য ওই যে ওই যে প্রতিষ্ঠানগুলোকে যখন আমরা বন্ধ করে দিই, পুড়ে দিই বা এরকম ক্রাইসিস তৈরি করি,
ওটার সাথে তো বহু মানুষের রুটি রুচির সম্পর্ক থাকে, তাদের জীবন ও জীবিকা থাকে। ওখানে তো শ্রমিক থাকে, কর্মকর্তা থাকে, কর্মচারী থাকে। তাদের পরিবার চলে কিভাবে, এগুলোকে চিন্তা করেছি? এখন বিদেশে তো এই সকল মানুষের জন্য সাবসিডির ব্যবস্থা থাকে। আমার দেশে তো সে ধরনের কোনো সুযোগ সুবিধা নাই। তাহলে আপনি যখন এই 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 বিষয়গুলোকে চিন্তা করি না, তখন এই যে গত 2 বছরে যে ধরনের আপনার ফ্যাক্টরি বলেন এইগুলাতে, একে তো অনেক ছাঁটাই হয়েছে। যখন আপনার গ্যাস এইগুলোর হবে, তখন এই যে ফ্যাক্টরিটা, যে মিলটা তো বন্ধ হয়ে যাবে, ফ্যাক্টরি তো বন্ধ হয়ে যাবে, তখন এই পরিবারের মানুষগুলো কিভাবে চলবে? তখন কি আপনি আসলেই মনে করেন যে তারা এমনি বসে থাকবে? কেউ কেউ না কেউ কোনো না কিছু করবে তো, মানে সেখানে তো কোনো ধরনের আপনার আইন শৃঙ্খলা হুম। পরিস্থিতির অবনতি হবে, মানে সামনে কি ছিনতাই আরো বাড়বে। অস্থিরতার একটা শঙ্কা আপনি দেখছেন? আনডাউটলি, হুম, হুম, আনডাউটলি। এবং এটা এটা কোনো পলিটিক্যাল অস্থিরতা লাগবে না। আমি একটা পরিষ্কার করি ভাই, মানে জঙ্গি হামলা, আল কায়দা, বা মনে করেন শেখ হাসিনা আসবে, এগুলো কিচ্ছু দরকার নেই। আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, ভিভিডলি দেখতে পাচ্ছি, আপনি যদি এই জ্বালানির সংকটটাকে ইমিডিয়েটলি সলভ না করেন, এবং সেটা যে কোনো মূল্যেই হোক, মানে এখন যেটা করতে হবে গভর্নমেন্টকে, হয় আপনাকে একটা দুই ধরনের পলিসি নিতে হবে, ডুয়াল মোটিভে যেতে হবে, অর্থাৎ ইমিডিয়েট আপৎকালীন সংকট তৈরি, মানে আপনাকে সমাধান করতে হবে, এবং আগামী 2 বছর যেটা আপনি প্ল্যানের মধ্যে আসছে যে 2 বছরের পরে যেটা হবে, সেটা দুটো প্যারালালি যেতে হবে। এটা এরকম ভাবে কখনোই হতে পারে না যে আমি আপৎকালীন সংকটে যাব না। এবং এই আপৎকালীন সংকটকে সমাধান করার জন্য আমি খুব স্পষ্টভাবে বলছি, এই সেটা যদি আমাদের এই মুহূর্তে ইন্ডিয়ার কাছ থেকে আমরা তেল বা হুম। গ্যাস যদি পেতে পারি, সেই অফার আমাদের নিতে হবে। সেটা ইন্ডিয়া হোক, চায়না হোক, মায়ানমার হোক, যেটাই হোক। আমার তো দরকার, ইমিডিয়েট দরকার। মানে আমার এখানে কোনো ওই যে বাচ্চারা, শিশুরা কি বলল, হ্যাঁ, এগুলো ভাই শুনতে ভালো লাগে, যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ঠিক আছে? বাস্তবতা হচ্ছে জীবন সবার আগে, হুম। প্রত্যেকটা মানুষের জীবনের গুরুত্ব এই বেশি। এই দিল্লি না আমার রাষ্ট্রে ঢাকার সাথে যে আরো কিছু বিষয় মানে চলে আসছে, এগুলো নিয়ে একটু ছোট করে আলোচনা করবো। তবে এর আগে একটু এটি জানতে চাই যে এই সরকার বলছে যে এই যে ক্রাইসিসটা চলছে গ্যাস বিদ্যুতের, সেটিতে তাদের ন্যূনতম কোনো দায় নাই এবং তারা খুব সুস্পষ্টভাবে ফ্যাসিস্ট আমলের দায় দিচ্ছে আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার নীতি স্পষ্ট করে বলছে তারা। মানে এটি আসলে কতটা ভালো যুক্তি বলে আপনার কাছে মনে হচ্ছে? এবং সেখানে আপনার কি মনে হয় সেটাও একটু শুনবো। সাথে, সাথে এটাও একটু শুনবো যে অন্তর্বর্তী সরকারের সময় এখন যেগুলো বেরিয়ে আসছে, মানে বিশ্লেষকরা বলছেন, গণমাধ্যমে আসছে যে একটা এলএনজি টার্মিনাল চুক্তি করা হয়েছিল। সেটি হয়েছিল সামিট গ্রুপের সাথে। ফলে আওয়ামী লীগ করেছিল, সামিট গ্রুপের সাথে করেছিল, এটা বাতিল করে দিয়েছে অন্তর্বর্তী সরকার। ৩১টি সৌর বিদ্যুৎ প্রজেক্ট বাতিল করে দিয়েছে, যেটি আসলে আওয়ামী লীগ সরকার করেছিল বলে আসলে, এবং বিদেশি বিনিয়োগ ছিল যার অধিকাংশই, সেগুলো বাতিল করে দিয়েছে এই অন্তর্বর্তী সরকার। কিন্তু এই সরকার শুধু মানে ফ্যাসিস্ট আমলের দায় দেখছে, দোষ দেখছে বা নীতির সমস্যা দেখছে। এগুলো কি আসলে সমস্যা না? নাকি দায় দেবার মতো ব্যাপারই না এগুলো? অন্তর্বর্তী সময়কার বিষয়গুলো। এগুলো এগুলো আমি দেখেন, এটা হচ্ছে ওই যে কি, ওই সকল সমস্যার সমাধান প্যারাসিটামল 2 বেলা। মানে আপনার যে কোনো অসুখের রোগ হোক, আপনাকে বলবো প্যারাসিটামল। আমাদের হুম, হুম, আমাদের হুম, জাহাঙ্গীরনগরে এক সময় বলা হতো যে নাপা সেন্টার, আপনি যাই নিয়ে যাবেন, পেটে ব্যথা, মাথা ব্যথা, সব বলবে নাপা দাও। হুম, হুম, তো এইখানে ব্যাপারগুলো না, আমার কাছে মনে হয় যে আপনি যত সমস্যা দেখাচ্ছেন, এটাকে যখন আমি এইভাবে বলে দিই যে এটা সব ফ্যাসিস্ট আমলের, ফ্যাসিস্ট আমলের, ইয়েস, আই ডু এগ্রি, দেয়ার আর হুম, হুম, মেনি ইস্যুস মানে নিড টু বি অ্যাকনলেজ, তাই না? এটা আমাকে অ্যাকনলেজ করতেই হবে, কেন করব না? আমি আমি একজন শিক্ষক হিসেবে সেটাকে অ্যাকনলেজ করব। কিন্তু ওয়েন ইউ সে ইটস সাচ এ থিং যে এভরিথিং, এটা আমি তো স্পষ্টত দেখতে পাই যে বাংলাদেশ যদি 17 বছরে, ধরেন 17 বছর তো বলবো না, 15 বছর ফ্যাসিস্ট আমল যেটা বলে, সেখানেও আমি প্রথম 5 বছর বাদ দিব। কেন বাদ দিব? কারণ 2008-এ একটা ইলেকশন হয়েছিল, এবং মানুষ হুম, ঠিক আজকে যেভাবে বিএনপিকে মানুষ ভোট দিয়ে নিয়ে আসছে, ঠিক একইভাবে মানুষ ওই সময় আওয়ামী লীগকে ভোট দিয়ে হুম। নিয়ে আসছিল। ইয়েস, আমি অবশ্যই ক্রিটিক্যাল হব 2013-14 14, সুজাতা সিং হুম, এর সময়, 18-র 18, সময় আমি ক্রিটিক্যাল হব, আর 14, 24 তো বাদই। ঠিক আছে? তো 18 এবং 24 আমি যদি এটা নিই, তার মানে 10 বছর, এই যে মিডলের 10 বছর, এই 10 বছরে বহুত কিছু হয়েছে, আমি এটা অ্যাগ্রি করি, এবং এটা আমাকে করতে পারতে হবে। আদানির সাথে আপনি যখন চুক্তি করেছেন, ইন্টারনাল সভারেনিটি যে ক্রাইসিস, আমার হুম, এনার্জি সিকিউরিটি তৈরি করা, আপনি দেশীয় প্রতিষ্ঠানগুলোকে ওই অর্থে ডেভেলপ করতে দেন নাই, সেটাকে নিষ্ক্রিয় করে আছেন, এগুলো আমার ক্রাইসিসের অংশ। নিশ্চয়ই। কিন্তু তারপরে যে 5ই অগাস্টের পরবর্তীতে যে 2টা বছর গেছে, ওই 2 বছরকে যদি আমি ফ্যাসিস্টের 10 বছরের কথা চিন্তা করি, ফ্যাসিস্ট কোড আন কোড, হুম, তাহলে আমি তো বলবো ওই 2 বছরে
আহ, 10 বছরে যদি পিছায় 10%, 2 বছরে তো পিছাইছে 200%। আপনার কোন একটি খাত বিগত হুম। 2 বছরে ইউনিট সরকারের সময়ে একটি খাতের নাম বলেন, এমন কোনো ধরনের কোনো ডেভেলপমেন্ট প্রজেক্ট আনা নাই। বসে বসে আপনি বিডা দিয়ে আশিক চৌধুরীর দারুণ প্রেজেন্টেশন করছেন, কোনো ধরনের বিনিয়োগ হয় নাই। যত টাকা পয়সার ক্রাইসিস, মানে টাকা পয়সার যে খাত ছিল, আপনার সেই খাত অনুযায়ী যে ফান্ড রিলিজ করা, সেই ফান্ডটা পর্যন্ত আপনি রিলিজ করেন নাই। জীবনের জন্য জরুরি পণ্য হামের এটা আপনি জানেনই, এটার ইস্যুস তো বহুত কিছু হলো, সেই জিনিসপত্র পত্রগুলো করেননি। আপনি আসলে করলেনটা কি? মানে বসে বসে 1971 সালের ওই যে জামাত ইসলামের দায় মুক্তি দেওয়ার জন্য যে আয়োজন করছিলেন, এইসব করা ছাড়া আসলে আমি আসলেই জানতে চাই গত 2 বছরে হয়েছেটা কি। সো এই গভর্নমেন্টটা যখন 2 বছরের এই গভর্নমেন্ট নিয়ে কোনো কথা বলে না, তখন সে যখন খুঁজে খুঁজে ফ্যাসিস্টের কথা বলে, আসলে হয়েছে কি ওই কথাগুলো তো পপুলার, ওই যে জনতুষ্টবাদী কথা, ওটা শুনতে ভালো লাগে। কারণ এই 2 বছরের যে এত কিছু হয়েছে হুম। সেটা জানার জন্য তো আমার আমি জানাশোনা, আসলে ওই আমার প্রশ্নটাই করছিলাম যে ২ বছরের মানে এই জনতুষ্টিমূলক কথাগুলো যখন সামনে আরো এই গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যে দিয়ে মানুষ যাবে, তখন কি আসলে জনতুষ্টিমূলক লাগবে কিনা? যে কথাগুলোকে এতদিন হয়তো জনতুষ্টিমূলক মনে হচ্ছিল। না, দেখেন, এটা লাগবে কিনা সেটা থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এইটা এটা এটা মানুষের মানুষের সাথে লাগার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি এটাকে ফয়সালা করতে পারবেন কিনা। হুম। আপনি যদি এটাকে ফয়সালা করে ফেলতে পারেন তাহলে কোনো সমস্যা নেই, কিন্তু যদি আপনি ফয়সালা না করতে পারেন তাহলে এটা একটা বিশাল সমস্যা। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে গ্যাস বিদ্যুৎ যদি আপনি হুম। গ্যাসের দিয়ে মিল যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, ফ্যাক্টরি যদি কোনোভাবে বন্ধ হয়ে যায়, হুম। তাহলে এটার যে কনসিকুয়েন্সেস সেটা সামাল দেওয়া কিন্তু খুব কঠিন হবে। সে তখন কিন্তু এই যে ফ্যাসিস্টের জন্য হয়েছে, ওই আমলে হয়েছে, এটা কাজ করবে না। এখন এটা ডিফারেন্ট শেপ। এই সংকট বা যেখানে আপনি শঙ্কাও করছেন সামনে একটা অস্থিরতা, অ্যা একটা শঙ্কাও করছেন, সেই রকমের সময় আমরা আরো কিছু ঘটনা দেখতে পাচ্ছি যে আ চীন থেকে যুদ্ধবিমান কেনার প্রক্রিয়া চলছে, প্রস্তুতি চলছে। আ এবং সেই যুদ্ধবিমান যেটি ভারত-পাকিস্তান যুদ্ধে গত বছর ভারতের ব্যবহৃত রাফালকে ধ্বংস করেছে বলে মানে জানা যাচ্ছে, এবং সেটির এখন আসলে এই সময়ে এটি কেনার প্রয়োজনীয়তা কেমন? মানে যেই অস্থিরতাগুলোর কথা আমরা আলোচনা করছি, সেখানে এটা প্রায়োরিটি কেমন মনে হচ্ছে আপনার কাছে? না, এই যে চীনের যুদ্ধ বিমানের এটা এই সরকারের এজেন্ডা বলে আমার মনে হয় না। এটাও ওই যে ইন্টিরিমের সুফল। ব্যাপারগুলো আমি একটু বুঝাই আপনাকে। এবং চীনের সাথে আপনি আরেকটা জিনিস দেখবেন, এই যে মক্কা চুক্তি, হ্যাঁ, হ্যাঁ। এটাকে একসাথে অ্যাড কথা করছেন, বলব হ্যাঁ। একদম। হুম, হ্যাঁ, হুম। মক্কা চুক্তিটাকে অ্যাড করছি। দেখবেন যে আপনি 5ই আগস্টের পরে আমরা যে দেশে মানে এটা আপনি কতগুলা ইম্পর্টেন্ট আপনাকে মনে করিয়ে দেই। দেখবেন যে আপনার সশস্ত্র ট্রেনিং দিতে হবে। আপনি হুম। এই ধরনের দেখেছেন না যে যুব সমাজকে আসিফ মাহমুদ সশস্ত্র, সজীব ভুঁইয়া বলেছিলেন। হ্যাঁ, আসিফ মাহমুদের হয়তো সশস্ত্র ট্রেনিং দিতে হবে, আপনার এই কাজগুলা করতে হবে। এই যে একটা ক্রনোলজি যে গেছে, এই সশস্ত্র ট্রেনিং দেওয়ার ক্রনোলজি, এটা আমার কাছে এত অ্যাপলিটিক্যাল মনে হয় না। আমি খুবই বিচলিত হই, আমি ভীত হই। আপনাকে আমি একটা উদাহরণ দেই। আপনি তো জানেন যে সুদানেও একটা ক্রাইসিস চলছে। হুম। সুদানে কিন্তু প্রচুর মানুষ মারা গেছে। আপনি যদি সুদানের কেসটাকে নেন আর বাংলাদেশের কেসটা নেন, আপনি অনেক সিমিলারিটি পাবেন। যে এই সশস্ত্র বাহিনী তৈরি করার পেছনে একটা উদ্দেশ্যটা অত্যন্ত অসৎ উদ্দেশ্য। সারাক্ষণ যুদ্ধ করতে হবে আপনার। চায়নার কাতার থেকে টাকা আসবে, আমার এখানে অস্ত্র তৈরি হবে, এই ধরনের পরিকল্পনা মহেশখালীতে নেওয়া হয়েছে, সেটাও কিন্তু করা হয়েছে। অর্থাৎ আপনি আহ কোনো উন্নয়নমূলক কাজ না করলে কি হবে, বিধ্বংসীমূলক যত কিছু হতে পারে, যাহা কিছু আমার রাষ্ট্রকে একটি বিধ্বংসীমূলক রাষ্ট্র হিসেবে হুম। প্রতিষ্ঠা করে, সেই সকল প্রজেক্টগুলো ইন্টারিমের সময় গোপনে, অগোচরে, সামনে ছলচাতুরির মধ্য দিয়ে এমন ভাবে নেওয়া হয়েছে, যেটার পরিণতি আপনি মার্কিন বাণিজ্য চুক্তি দেখেন। আপনি এখন মার্কিন বাণিজ্য চুক্তি যে হচ্ছে, আপনি দেখেননি কি তড়িঘড়ি করে মার্কিন বাণিজ্য চুক্তির এই এই পুরো জিনিসগুলোকে করা হয়েছে, কনফার্ম করা হয়েছে। তা আমার আমার এই জন্য ধারণা যে চীনের যুদ্ধ বিমান, আমি যুদ্ধটা করব কার সাথে? যেখানে আমি 3 লক্ষ কোটি টাকা আমার বিদ্যুৎ খাতের লোন, যেখানে আমার এত টাকার ভর্তুকি, যেখানে আমার বাজেটের অবস্থা এখানে, যেখানে আমার জ্বালানি সংকটে আমি সকাল বিকাল নাকানি চুবানি খাচ্ছি, সেই জায়গাতে আমি যুদ্ধ বিমানটা কিনবোটা কেন? কি এমন যুদ্ধ এই মুহূর্তে আমার প্রয়োজন?
এক নাম্বার। দুই নাম্বার, মক্কা চুক্তিতে আপনি যদি মক্কা চুক্তির এটা দেখেন, মক্কা চুক্তির মধ্যে কারা কারা আছে? আপনি মক্কা চুক্তির মধ্যে ওখানে কি বলা আছে? ওখানে পাকিস্তান আছে, ওখানে সৌদি তুরস্ক, আরবিয়া সৌদি আছে, আরব। হ্যাঁ ওখানে তুরস্ক আছে। আচ্ছা, মক্কা চুক্তির আপনার যদি এগুলো দেখেন, তার এক মধ্যে একটা খুব ইন্টারেস্টিং এবং যেটা খুব প্রবলেমেটিক, সেটা কি? প্রথম কথা হচ্ছে এইটাকে অনেকে বলছে মক্কা চুক্তি হচ্ছে ন্যাটোর মতো। হুম একেবারেই না, কারণ আপনি কিন্তু এখানে কোনো ইনস্টিটিউশনাল ফর্মার পাবেন না, যেটা ন্যাটোর ক্ষেত্রে ইনস্টিটিউশনাল আকারে কাজ করে। ওখানে একটা ডায়লগ আছে এরকম, যে যদি এই দেশগুলোর সাথে কোনো দেশের যুদ্ধ বা হবে। দ্বন্দ্ব তৈরি হুম হয়, তখন অটোমেটিক চুক্তিতে সাইন করা দেশগুলা তার শত্রুতে পরিণত হবে। এখন আপনি আমাকে বলেন শারমিন, যেই ইন্ডিয়া পাকিস্তানের সাথে ঐতিহাসিক হুম ভাবে মানে 2 দিন পর পর তাদের যুদ্ধ লাগে, হুম ঠিক আছে, আমি যদি এরকম একটি চুক্তি স্বাক্ষর করি, ভাই পাকিস্তানের তো 3 দিকে ইন্ডিয়ার বর্ডার না, আমার তো 3 দিকে ইন্ডিয়ার বর্ডার, আমি তখন আসলে কি করব? তার মানে কি, এই বিষয়গুলোকে আমি এত অ্যাপলিটিক্যাল দেখতে চাই না। আমার কাছে এখানে সুস্পষ্টভাবে মনে হয় যে আপনি একটা, মানে আমার ভূখণ্ডটাকে আমি একটা ব্যাটল গ্রাউন্ড হিসেবে ব্যবহার করার একটা যে পররাষ্ট্রগত যে ষড়যন্ত্র আছে, সেটার মধ্যে কি আমি পা দিয়েছি কিনা, অথবা পা দেওয়ার জন্য যেই উদ্দীপক তৈরি করা দরকার, সেই সকল উদ্দীপক নিয়ে আমি হাজির হয়েছি কিনা। তো এটা বোঝাটা কিন্তু, বুঝতে পারাটা কিন্তু আমাদের জন্য জরুরি। হ্যাঁ আমি আসলেই মানি যে, আচ্ছা আপনি আমাকে বলেন, মুসলিম উম্মা মক্কা চুক্তি, আচ্ছা এখানে ইরান কেন সাইন করে না? ইরানের থেকে তো ভালো মুসলিম দেশ তো কোথাও নাই। ইরান কি কোনোদিন করবে? সৌদির সাথে কি ইরানের সম্পর্ক ভালো? আচ্ছা, এই হরমুজ প্রণালী দিয়ে না তেল আসে যায়, আপনি কি মনে করেন এরকম কোনো কিছু হলে, যে সৌদি আমেরিকার সাথে কানেক্টেড এবং ইরানের সাথে সমানে যুদ্ধ হচ্ছে, ইসরায়েলের সাথে আপনার কি মনে হয় যে তখন ইরান বলবে যে না আমি তোমাকে এক্সকিউজ করব? মানে আমি আসলে কমন সেন্স গুলো বুঝি না। আচ্ছা, তারপর আপনি এদিকে চিন্তা করে দেখেন যে এই পুরো প্রক্রিয়াটার মধ্যে আপনার আহ ইসে ওটাকে কি বলে, ইন্দোনেশিয়া তো মুসলিম কান্ট্রি, হুম আচ্ছা ইন্দোনেশিয়া বাদ দেন, মালয়েশিয়া, এ তো খুবই মুসলিম হুম কান্ট্রি, ও সাইন করে না কেন? যাহাদের মাথায় ঘটে ঘিলু আছে, তাহারা তো এই ধরনের কথা বলবে না। সমস্যাটা কি হয়েছে, ইদানিং আমার কাছে মনে হয় লেখাপড়া কম করলে ভালো হতো, না বুঝলে আরো ভালো হতো। এই দেশে বেশি বুঝলে বেশি যন্ত্রণা, বুঝতে পেরেছেন? জি কারণ এই দেশে যে মানুষগুলো বুঝদার আছে, তারা হয়তো বা বুঝেও বুঝতে পারছেন না, অথবা কিছু করতে পারছেন না। এবং সেটা এই সময়কালীন দ্বন্দ্ব না, এটা এর আগের সময়কালীনও, আজকে তো আমরা এই পরিণতিতে এসে হুম দাঁড়াতাম না শারমিন। আমি এটা খুব নির্দ্বিধায় বলতে চাই। এই যে আওয়ামী সরকার আছে না, সে যদি একটু ঠিক মতো শুনতো, আপনি, মানে আমি কোথা থেকে শুরু করব আপনি আমাকে বলেন। আমি একজন শিক্ষক, আমি আমার শিক্ষকতা থেকে শুরু করি, আপনি আপনি যদি দেখেন যে কিভাবে দিনের পর দিন ভর্তি পরীক্ষা থেকে শুরু করে আপনি একটা শিক্ষা ব্যবস্থা, 3 মুখী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম এগুলো করে, ইনক্লুসিভনেস এর নাম করে, মানে এই যে ম্যাসাকার গুলো করেছেন হুম না, এই কনসিকোয়েন্সেস তো ভোগ করতে হচ্ছে। এবং তখন তো আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, হুম। এবং এই বোঝানোর যে চেষ্টা আপনার করার কারণে আপনার আমরা কথা খারাপ স্লোলি ছিলাম। স্লোলি এইখানে এসে পৌঁছেছে। স্লোলি স্লোলি হয়তো আরো এক্স্যাক্টলি, সামনের দিকে হ্যাঁ যাবে এই স্লোলি বিষয়টা। স্লোলি, হ্যাঁ। হ্যাঁ, এখন মানে এই দিল্লি না ঢাকা থেকে আসলে এই বিষয়গুলো আলোচনায় আসলো। এখন ভারতে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী ২ বার অন্ততপক্ষে মনে হলো যেন সময়ের সীমা একদম ঠিক হয়ে গেল, শিডিউল হয়ে গেল। ভারতে একটা মহড়াও হয়ে গেল অভ্যর্থনা জানানোর জন্য রাষ্ট্রপতি ভবনের সেই মহড়া, সেটিও নজিরবিহীনভাবে বাতিল করা হলো। মানে প্রস্তুতিটা এই পর্যায়ে হয়েছিল আরকি, সেটি বোঝানোর জন্য বলছি। আ মানে প্রস্তুতি হয়ে যাচ্ছে, তারপরে বাদ সাধছে কি আসলে? কোন বিষয়টা বাদ সাধছে? শেখ হাসিনা তো প্রস্তুতি যখন হচ্ছিল তখনও সেখানে ছিলেন, এখনো আছেন, ২ বছর ধরেই আছেন। আ ফলে এটি যে নতুন করে প্রবলেম তৈরি করছে, এই বিষয়টা কি তেমন? আ এট এ এ এইটা একটু মানে বুঝতে চাই। আর শেখ হাসিনা তো নিজেই বলছেন যে ডিসেম্বরে ফিরবেন। আ তাকে না ফেরালে যাওয়ার জন্য সহায়ক পরিস্থিতি তৈরি হচ্ছে না। এরকমটা কেন হচ্ছে? আমার কাছে এই পুরো বিষয়টা একদমই শেখ হাসিনা কেন্দ্রিক মনে হয় না। মানে ফ্র্যাঙ্কলি স্পিকিং, দিস ইজ নট কানেক্টেড উইথ শেখ হাসিনা। আমি জানি যে সবাই শেখ হাসিনার কথা বলবেন। ওই যে এটা বললাম, ওই যে হাতির দাঁত দেখানোর একটা, আর হাতির দাঁত খাওয়ার একটা, বুঝছেন? তার কারণ হচ্ছে, শেখ হাসিনা হচ্ছে একটা, মানে মানে এমন একটা কার্ড, মানে যেটা সামনে থাকলে আপনি আর কিছু দেখবেন না। এটা এক ধরনের আপনাকে ইলিউশন দিয়ে দেবে, হুম, বুঝতে পেরেছেন? মানে আপনাকে আমি একটা হাইপার রিয়েল জগতে নিয়ে যাবো, উনি সামনে থাকবেন, ওই সব দোষ উনার, উনাকে নিয়ে আপনি ধরেন এই দেশে এখন কি হচ্ছে, বাংলাদেশের সরকার পক্ষ বলেন, বিরোধী দলের পক্ষ বলেন, যে কোনো পক্ষ বলেন, যখনই আপনি বলেন মনে করেন শেখ হাসিনা আসতেছে, তখন আর রাষ্ট্রীয় কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না, আমরা হাসিনা সমস্যার দিকে মনোযোগী হয়ে যাচ্ছি। তো এটাই বলছি যে ইলিউশনের জন্য, হ্যাঁ, এটা একটা ইলিউশন। হুম, আমি যেটা দেখতে পাই, আমি এটার ভেতরে
ভিন্ন মাত্রার রাজনীতি দেখতে পাই। সেই রাজনীতিটা বরঞ্চ আমার জন্য, আমি আপনাকে একটু আগে বলেছি যে এখানে অনেকগুলো পরাশক্তির একটা গ্রাউন্ড তৈরি করার আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। এবং ইন্ডিয়ারও যে আগ্রহ বাংলাদেশকে নিয়ে, এটা এই জন্য না যে বাংলাদেশে শেখ হাসিনা যাবে কি, এটা এই জন্য যে ওই পরাশক্তির আগ্রহ কারণে সেও বুঝতে পারছে যে ইট ক্যান বি ইউজ এজ এ ব্যাটল ফিল্ড। হুম, হুম, এটা একটা ব্যাটল ফিল্ড হিসেবে কাজ করতে পারে। এবং আমি যে বলছি না যে এই যে সিদ্ধান্ত নেওয়া, যাওয়া আসা, আমার আসলে মনে হয় না যে এই যাওয়া আসার সিদ্ধান্তটা আসলেই বাংলাদেশ সরকারের একান্ত সিদ্ধান্তের মধ্যেও যে সীমায়িত আছে, আমার ইদানিং এটাও মনে হয় না। তার কারণ হচ্ছে, আমি আপনাকে যদি বলি যে ধরেন যে বাংলাদেশ সরকার যাবে যাবে, আর এটা তো সত্য, এটাও আমি বলতেই চাই যে আপনি হিস্টোরিক্যালি, যেটা আমি আপনাকে তখনও বললাম, সুজাতা সিং এর ইন্টারভেন্স, তারপরে আপনার 2018 ইলেকশন এবং সর্বশেষ 2014 ইলেকশন, সেটা তো আপনি মানে 24-এর ইলেকশন, আপনি তো এটা অস্বীকার করতে পারবেন না যে ইন্ডিয়ার ইন্টারভেন আমাদের ইন্টারনাল পলিটিক্যাল সিস্টেমের মধ্যে শুধু দৃষ্টিকটুই না, ভীষণ রকমের অশোভন হুম, হুম। তৎপরতা। এবং এটার আলটিমেট কনসিকোয়েন্সেস কে ভোগ করেছে? আলটিমেট কনসিকোয়েন্সেস তো এই গভর্নমেন্টই ভোগ করেছে, কারণ ওই মানে তখনও বিএনপি, মানে আওয়ামী লীগ সবসময় বিএনপি কেই কাউন্ট করে। আমার ধারণা বিএনপিও সবসময় আওয়ামী লীগকেই কাউন্ট করে, মুখে সেটা যেটাই বলুক না কেন। তো সেই জায়গাটাতে তো তাদের একটা হিস্টোরিক্যাল জিনিস আছে। বেগম খালেদা জিয়ার সাথে ইন্ডিয়ার যে একটা শীতল সম্পর্ক ছিলেন তার শাসনামলের সময়, সেটাও কিন্তু তাদের একটা হিস্টোরিক্যাল একটা এভিডেন্স বেসড জিনিসপত্র আছে। আরেকটা যেটা হয়েছে যে আপনার এই যে বিমস্টেকে চেয়ার হিসেবে যাওয়া, এখানে আমি দেখলাম বিনা সিকরি বলছে যে বাংলাদেশ এখানে আপনার অহংকার দেখাচ্ছে। বাট ওই যে অ্যাড্রেস না করা, সেটা তো শোভন না। আপনি একটা দেশের প্রধানমন্ত্রীকে অ্যাড্রেস করবেন না, বিমস্টেকের চেয়ার হিসেবে অ্যাড্রেস করবেন নিমন্ত্রণ পত্রে, সেটাও তো শোভন না। ইগো কনফ্লিক্টও হতে পারে, কিন্তু এই সব না, কিন্তু কিছুর তাকে তো ঊর্ধ্বে। মানে প্রধানমন্ত্রীকে, বাংলাদেশের প্রধানমন্ত্রীকে তো শুরুতেই তাকে আমন্ত্রণের জন্য আরেকটা আমন্ত্রণ তো আছেই। একদম শুরুতেই যেটা দিয়েছিল সরকার গঠনের, মানে নির্বাচিত হবার পরপরই, সরকার গঠনের আগেই এমনকি তাদেরকে মানে প্রধানমন্ত্রী, হবু প্রধানমন্ত্রী হিসেবে সপরিবারে ভ্রমণের আমন্ত্রণ তো জানানোই আছে। মানে দুটো আমন্ত্রণ একসাথে বহাল। তাকে ব্যক্তিগতভাবে ওই পরিবারসহ আমন্ত্রণ এবং বিমস্টেক থেকে সেই আমন্ত্রণ। দুটোই তো আছে। আমি এই আমন্ত্রণটা তো এভাবে গ্রহণ হবে না। আমি আপনাকে সহজ করে বলি, এই আমন্ত্রণ এইভাবে গ্রহণ হওয়ার কোনো সুযোগই নাই। তার কারণ হচ্ছে তিনটা। এক নাম্বার কারণ, অভ্যন্তরীণ ভাবে আপনার এক ধরনের ক্রাইসিস তো আছে, একটা প্রেশার গ্রুপ তো তৈরি আছে, ওই যে যেটা মানে আপনার ওই যে পপুলার ডিসকোর্স যেটা নিয়ে আমরা আলোচনা করলাম। দুই নাম্বার কারণ যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যে আপনার পড়ার শক্তি, বিভিন্ন পড়ার শক্তি। আপনি তো জানেন না যে চায়নার সাথে আসলে আপনার কি আলাপ হয়েছে, আপনি বা আমি তো জানি না। হ্যাঁ, আমি তো আমার যখন দেখেন, আমার যদি দেশ চালাতে চায়নার কাছ থেকে টাকা না লাগে, আমার যখন দেশ চালাতে বিভিন্ন জায়গা থেকে টাকা না লাগে, তখন তো তাদেরও তো কিছু শর্ত থাকে, তাই না? সেই শর্তগুলো তো তারা কখনো প্রকাশ করেন না, সেই শর্তের ইগুলো তো আমাদের সামনে আসে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 3 নাম্বার আমার যেটা মনে হয়, যে এখানে কিছু ডিলিংস এর নিয়ে নেগোসিয়েশন হবে। এই ডিলিংস গুলো যখনই নেগোসিয়েশন হয়ে যাবে, সেটা হতে পারে তিস্তা চুক্তি, হতে পারে পদ্মা ব্যারেজের চুক্তি, হতে পারে নানা কিছু। এই ধরনের কোনো কিছু চলতে যতক্ষণ পর্যন্ত দুই দেশের মধ্যে এটা ফিক্স হবে, যেদিন এটা ফিক্স হয়ে যাবে, ডেফিনেটলি তিনি যাবেন। আর ইন্ডিয়ার তরফ থেকে আমি যেটা বুঝি, ইন্ডিয়ার জন্য এটা খুবই প্রেস্টিজিয়াস একটা ইস্যু। কারণ আপনি দেখেন বিমস্টেকে ব্রিক্সের যে সম্মেলন, সেই সম্মেলনে যখন আপনার বাংলাদেশের চেয়ারটা যদি যে খালি থাকবে, অ্যাবসেন্ট চেয়ার সেইজ এ লট। কারণ আপনি মানেন বা না মানেন, ইন্ডিয়া তো সাউথ এশিয়ার একটা খুব বড় শক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠা হুম। করতে চায়, তাই না? এবং হ্যাঁ, অবশ্যই তারা শক্তিও বটে, কিন্তু তার সাথে এটাও সত্য, পররাষ্ট্রগত দিক থেকে কিন্তু ঠিক এই মুহূর্তে ইন্ডিয়ার সাথে তার কোনো সাউথ এশিয়ার বেল্টের কোনো রাষ্ট্রেরই কিন্তু কোনো সম্পর্ক সুসম্পর্ক নেই। নেই। একমাত্র সুসম্পর্কটা কিন্তু বাংলাদেশের ছিল, এবং সেটাও যখন থাকবে না, সেই জন্য কিন্তু ইন্ডিয়া তো ডেসপারেট টু মেক দ্য রিলেশনশিপ। অ্যান্ড অন টপ অফ দ্যাট, অফকোর্স, আমি সেদিন দেখলাম কত 5,200 বিলিয়ন, হ্যাঁ সম্ভবত, আমি এক্সাক্ট শিওর না, এত টাকার যে ইনভেস্টমেন্ট ছিল আমাদের যে মেডিকেল